একই অপারেটর ভিন্ন ভিন্ন ধরনের ডাটার উপরে প্রয়োগ করা যেতে পারে। কথা বুঝতে পারছি? অপারেটর বলতে কি বোঝাচ্ছি? যে ভেরিয়েবল, চলক অথবা কি ফাংশন। ঠিক আছে, আমরা ভেরিয়েবল বলতে বুঝি হচ্ছে কি এ বি সি, এগুলাকে কি বলি আমরা? চলক। ঠিক আছে, আর এই যে প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলাকে আমরা কি বলি? ফাংশন। কি বলি? ফাংশন। আমার এই ভিডিওগুলো তোমরা ক্লাসরুমে ঢুকে ঢুকে দেখো, তোমরা ক্লাসরুমে ঢোকোই না। ঠিক আছে, সো তোমরা ক্লাসরুমে ঢুকে ঢুকে দেখতে হবে, এই যে ভিডিওগুলো আমি রেকর্ড করতেছি এগুলো দেখতে হবে। আচ্ছা, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, স্ক্যানএফ ও ফাংশন। ফাংশন এটা হচ্ছে কাজ করে, আর ভেরিয়েবল এটা হচ্ছে ডাটা রাখে। ঠিক আছে, সো ভেরিয়েবল ডাটা রাখে, আর প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশন কি করে? কাজ করে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? কোনো একটা প্রোগ্রামিং এ চলকের কাজ কি? ডেটা রাখা। আর ফাংশনের কাজ কি? কাজটা করা। কাজটা করা, মানে ডাটা রাখবো নাকি ডাটা প্রিন্ট দিব, এই কাজটা করার কাজটা হচ্ছে ফাংশনের। বুঝছো হ্যাঁ, স্যার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস তৈরি করতে হয়, এনক্যাপসুলেশন করতে হয়, ইনহেরিটেন্স করতে হয়, পলিমরফিজম করতে হয়। এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর বৈশিষ্ট্য, এগুলো করা যায়। তাহলে আমরা একটা প্রোগ্রামিং শিখলাম কি? স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং এর আমাদের নাম কি কি জানলাম আমরা? সি, প্যাসকেল, কিউ বেসিক, ফরট্রান, এগুলা কি? স্ট্রাকচার প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ। কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এরপর আমরা শিখলাম কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে কি কি লাগে? ক্লাস লাগে, এনক্যাপসুলেশন লাগে, ইনহেরিটেন্স লাগে, পলিমরফিজম লাগে। লাগে মানে লাগাইলে লাগে, মানে এই বৈশিষ্ট্যগুলো আছে, আমি ইউজ করতে চাইলে করতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। কি কি ল্যাঙ্গুয়েজ আছে? সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এগুলা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আসো ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিংটা হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা ব্যাক এন্ডে লিখি। কোথায় লিখি? ব্যাক এন্ডে, পিছনে। আর সামনের দিকে যেটা দেখে, যেমন তুমি যখন ফেসবুকটা চালাও তখন কি তুমি কোনো কোডিং লাইন দেখো নাকি ছবি টবি, টাইম লাইন, হোম পেজ, গ্রুপ, এগুলা দেখো? বন্ধু, কি দেখো? স্যার হোম পেজ, বন্ধু, গ্রুপ এগুলাই দেখা যায়। কোডিং লাইন তো দেখো না? দেখো না না না। স্যার। এই যে তুমি যা দেখো এইটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কি বলে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটাকে বলে গুই। গুই। গুই গুই। গুই। সমৃদ্ধ পরিবেশকে বলা হয় ভিজুয়াল বা দৃশ্যমান কাজের পরিবেশ। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যা দেখো সেটাই কি? ভিজুয়াল চিত্রভিত্তিক। প্রোগ্রামিং। হ্যাঁ, ইউজার প্রোগ্রামিং বা ভিজুয়াল প্রোগ্রামিং। ঠিক আছে, এই প্রোগ্রামিং মূলত কি? এই ভিজুয়াল বা চিত্রভিত্তিক পরিবেশ বা এই ভিজুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রে মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ব্যবহৃত হয়। কথা কি তুমি বুঝতে পারছো? মানে তুমি ভিজুয়াল প্রোগ্রামিং করতে পারবা না যদি না তুমি স্ট্রাকচার প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে এর উপরের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে ব্যবহার করতে হবে, নাহলে তুমি ভিজুয়াল প্রোগ্রামিং করতে পারবা না। হ্যাঁ। আমার কথা কি তোমাদের কাছে পানির মতন ক্লিয়ার না পাথরের মতন ক্লিয়ার? পানির মতো। না স্যার, সহজে আছে, বুঝতে পারতেছি ব্যাপার। ওকে, এখন আসে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এটা আরেক রকমের প্রোগ্রামিং। ঠিক আছে, আচ্ছা, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মানে হচ্ছে স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কি হওয়া? প্রোগ্রামটা রান হওয়া, নির্বাহ হওয়া। মানে কি? রান হওয়া। আমি রান করি না প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম রান করি না, এই রান হওয়াটাকে বলতেছে ওরা নির্বাহ হওয়া। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। প্রোগ্রাম নির্বাহের প্রবাহ সিদ্ধান্তমূলক বা লুপ কাঠামো ব্যবহার করে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও ব্যবহারকারী প্রোগ্রাম পরিচালনা করে পুরোপুরি স্বাধীনতা পায় না। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে
প্রোগ্রামের মধ্যে তুমি হয় কন্ডিশন ইউজ করো, ওই যে ইফ, এলস ইফ, হ্যাঁ, এলস ইফ, এলস, এই কন্ডিশনগুলো ইউজ করো, অথবা তুমি তোমার প্রোগ্রামিং এ লুপ ব্যবহার করো। হ্যাঁ, একই কাজ করার জন্য আমরা লুপ ব্যবহার করি। কথাগুলো তুমি মুখস্থ করো আপাতত, কারণ যখন আমি কন্ডিশন প্রোগ্রামিং শেখাবো তখন তুমি বিষয়টা ধরতে পারবা। যখন আমি লুপটা শেখাবো তখন তুমি বিষয়টা বুঝতে পারবা। হ্যাঁ। আপাতত মুখস্থ করো যে প্রোগ্রামিং যখন রান করাই তখন ওর মধ্যে কি থাকে, কিছু কন্ডিশন থাকে, কিছু লুপ প্রোগ্রামিং থাকে, যেটার কারণে প্রোগ্রামটা কি থাকে, একদম কিছু বৈশিষ্ট্যের উপরে সফটওয়্যারটা একদম ফিক্স থাকে। পুরোপুরি ভাবে যারা ইউজার তারা পূর্ণ স্বাধীনতাটা পায় না। আমার কথা বুঝতে পারছো? এখন ধরো তুমি ফেসবুক চালাচ্ছ, এখন তোমার কাছে মনে হইলো যে এই যে এখানে যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা তুমি এইখানে রাখবা না, এটা তুমি রাখবা এইখানে। এটা কি সম্ভব? এটা টাইনে আনা সম্ভব? না স্যার। এখানে ফেসবুকের আইকনটা তোমার দেখতে মন চাইতেছে না, মন চাইতেছে এটারে তুমি ডিলিট করে দিবা, করা সম্ভব? না স্যার, কিন্তু স্যার যারা প্রোগ্রামটা করতেছে ওদের পক্ষে সম্ভব। ওদের পক্ষে সম্ভব। দ্যাটস দ্য পয়েন্ট। এই পয়েন্টের মানে হচ্ছে যে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মানে হচ্ছে যে প্রোগ্রাম যখন রান করা হয় তখন প্রবাহ সিদ্ধান্ত বা লুপ কাঠামোর কারণে এটা নিয়ন্ত্রণ করা গেল ব্যবহারকারীরা, মানে হচ্ছে কি আমরা, ঠিক আছে, প্রোগ্রাম হ্যাঁ। পরিচালনাকালে পুরোপুরি স্বাধীনতাটা কি পাই না। বোঝা হ্যাঁ। গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, উদাহরণস্বরূপ বুঝা গেছে। 10,000টি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম স্ট্রাকচার করা হলো। কত সংখ্যা যোগ করবে? 10,000। 10,000। 10,000। এখন 10,000 সংখ্যা তুমি যদি 10,000 ভেরিয়েবলে রাইখে প্রোগ্রামটা করতে যাও, এটা কি পসিবল? না। 10,000 ভেরিয়েবলে রাখা কি পসিবল? এখানে আমি দুইটা না সংখ্যা স্যার। দিয়ে না। আমি দুইটা সংখ্যা দিয়ে কোড করছি, এই জন্য তুমি এখানে এ আর বি ধরছো। এখন এখানে আমি 10,000 সংখ্যার যোগ বিয়োগ করবো, তাহলে তুমি কয়টা এ বি নিবা? কয়েক হাজার স্যার, কয়েক হাজার এমবি। 10,000 ডাটা নিতে গেলে তো 10,000 ভেরিয়েবল লাগবে। হ্যাঁ। এটা সম্ভব? না না। স্যার। এই জন্য প্রোগ্রামিং এ আসছে কি অ্যারে, এই জন্য প্রোগ্রামিং এ আসছে ডেটা স্ট্রাকচার। আমরা এগুলো পাবো সামনে। ক্লিয়ার? তো ওরা এখানে বলতেছে যে এই 10,000 যোগ করার একটি প্রোগ্রাম স্ট্রাকচার বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে লিখলে তা ব্যবহারকারী সম্পূর্ণরূপে সুবিধা দিতে পারে না। মানে ওরা একটা 10,000 সংখ্যাই যোগ করবে, এরকম কিছু কন্ডিশন থাকে। আচ্ছা, তো মাউস সরানো, ক্লিক করা, কিবোর্ড কোনো কি চাপা, প্রতিটাই এক একটা ইভেন্ট। আমরা যখন কোনো প্রোগ্রাম করি তখন ওই প্রোগ্রামের মধ্যে কিছু কিছু ইভেন্ট আমাদের কি থাকে, ফিক্স থাকে। তো প্রোগ্রামের সাথে ব্যবহারকারীকে যে কোনো ধরনের ইনস্ট্রাকশন বা ইন্টারাকশন কে আমরা ইভেন্ট বলি। কথা বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। এবার আসো সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা প্রসিডিউর প্রোগ্রামিং, ঠিক আছে, প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা কে আবিষ্কার করছে, কবে করছে, হ্যাঁ, এটা কোন জায়গা থেকে আসছে, এটা ইউনিক্স অপারেটিং সিস্টেম দ্বারা প্রথম করা হয়, এই ইতিহাসগুলো তোমরা পড়ে নিবা। সি প্রোগ্রামিংটাকে একটা মিড লেভেল কম্পিউটারের ভাষা বলা হয়, ঠিক আছে, এগুলো সব হচ্ছে মানে তোমার থিওরিটিক্যাল, এটা মুখস্থ করে নিবা। আচ্ছা, এইখান থেকে একটু খেয়াল করো, সি কে স্ট্রাকচার্ড বা প্রসিডিউর প্রোগ্রামিং কেন বলা হয়? খুব ভালো করে খেয়াল করো, সি কে স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা ভাবে কি কি নেওয়া হয়, ভেরিয়েবল নেওয়া হয়, ভেরিয়েবল, স্ট্রাকচার স্ট্রাকচার, করা হয়, ফাংশন। ফাংশন নেওয়া হয়, ঠিক আছে, আবার প্রয়োজনে ইফ, হোয়াইল লুপ, ফর লুপ, গো টু লুপ ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃ ব্যবহার করা যায়। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আমরা কেবল প্রোগ্রামিংটা করা শুরু করছি, খেয়াল করো, আমরা কেবল কি করছি, এই যে প্রোগ্রামিংটা করা শুরু করছি, এখানে কি এখনো কোনো ইফ এলস, ফর লুপ, ডু হোয়াইল লুপ কিছু আনছি? কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে? না না। স্যার। স্যার, জি জি স্যার। আমি কি প্রশ্ন করলাম? এখানে এই কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে কিনা? আছে?
না স্যার নাই কোনো লুপও তো নাই। নাই নাই, কিন্তু এগুলো আমাদের ভবিষ্যতে আসবে, আমাদের এটা সিলেবাসে আছে, সুতরাং আমরা শিখব। কথা বুঝতে পারছি কিনা? তো স্ট্রাকচার প্রোগ্রামিং জি এর স্যার ক্ষেত্রে এই জিনিসগুলো পুনর্বার ব্যবহৃত হয়। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সি ভাষার কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, সি ভাষার কিছু বৈশিষ্ট্য তোমাদের এখানে পয়েন্ট বাই পয়েন্ট দেয়া আছে, যেই বৈশিষ্ট্যটাই আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম। খেয়াল করছো কিনা? এই যে এই বৈশিষ্ট্যটা আমি দেখাচ্ছিলাম, বলছিলাম যে কম্পাউন্ড অপারেটর গুলো ব্যবহার করতে হয় কিভাবে, মনে আছে গতকালকে? হ্যালো হ্যাঁ স্যার। স্যার, হ্যালো জি স্যার আছে আছে মনে স্যার, আছে শুনতে পাচ্ছেন না? আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি একটা প্রশ্ন করলে অনেক লেটে জবাব আসতেছে, এই জন্য আর কি বারবার জিজ্ঞেস করতেছি। স্যার আচ্ছা, তোমরা একটু দেখো, এই কোডটার দিকে তাকাও। এই কোডটা গতকালকে যে করাইছিলাম তোমাদের কি মনে আছে, নাকি আমাকে আবার এক্সপ্লেইন করা লাগবে? স্যার, না স্যার, মনে আছে স্যার। স্যার মনে আছে আমাকে স্যার একটু কোডটা এক্সপ্লেইন করো তো। এই কোডে কি কি হয়েছে, আউটপুটে কি আসবে, কি স্যার দিলে কি হবে, একটু বলো তো। 5 মিনিট টাইম। স্যার এখানে এই a এর মান 10 নেওয়া হয়েছে এবং b এর কোনো মান ধরা হয় না। এখানে এই প্রিন্টএফ এ বলা হয়েছে যে a আর b এর যোগফল a আর b এর যোগফল প্রকাশ করতে হবে, কিন্তু ওইটা যদি দশমিক হয় দশমিকের পর 2 ঘর নেওয়া যাবে। আচ্ছা, আর বি এর মানটা দেয়া হয় নাই, কিন্তু বি এর মানটার জন্য কি স্ক্যানএফ ইউজ করা হয়েছে, বলো, এটা বলতে হবে তো লাইন বাই লাইন। b এর মানের জন্য স্ক্যানএফ ইউজ করা হয়েছে। b এর মান যদি এর কারণ এখানে কি? বি এর মানের জন্য স্ক্যানএফ ইউজ করার কারণ কি? ইউজারের কাছ থেকে নেয়া নাকি? জি স্যার, এটা এতে বলতে ইউজার হবে। যে কোনো মান বসাইতে পারে। রাইট, এটা বলতে হবে। হ্যাঁ, তারপরের লাইনে যাও। বসাইলাম, তারপর তারপর এখান থেকে যে এখানে b = b + 3 এবং a = a - 5 আছে, এখানে যোগ বিয়োগের মাধ্যমে এদের মানগুলা পরিবর্তন হবে। পরিবর্তন হবে, রাইট। এটা আমি করে দিছি, আমাকে বি তে যেই মানই দেখ না কেন ওটার সাথে 3 যোগ হবে, আর এ এর মান যা আমি দিছি কোডিং লাইনে 10 দিছিলাম, সেটা কইমে হয়ে যাবে কি 5। আচ্ছা, হ্যাঁ, তারপর তারপর একবার a আর b এর যোগফল করতে হবে। যোগফল করে যদি কোনো দশমিক সংখ্যা থাকে তবে ওইটা 2 ঘর নেওয়া যাবে। আচ্ছা, তারপরে a - b এর সাবট্রাকশন করতে হবে। এভাবে করে স্যার অন্যগুলা করতে না হবে। সাবট্রাকশন করতে হবে বলতে এটা তো আমি কোড লিখছি, তাহলে বলতে হবে যে এইভাবে, যে আমার কোডিং লাইনে আউটপুট আসবে, প্রথম সামেশন আউটপুট ইজ, সেখানে দশমিকের পরে 2 ঘর দেখাবে এ এবং বি এর যোগফল, তারপর নিউ লাইন নিবে, হ্যাঁ নিয়ে সে লেখা আসবে সাবট্রাকশন আউটপুট ইজ, নিয়ে 2টা নাম্বারের বিয়োগফল দেখাবে, তারপর নিউ লাইন নিবে, নিয়ে মাল্টিপ্লিকেশন আউটপুট ইজ, 2টা নাম্বারের এ এবং বি এর গুণফল দেখাবে। স্যার, আমি ঠিক যেভাবে এক্সপ্লেইন করলাম কোডগুলোকে এইভাবে তোমাকে জি আমাকে স্যার। বলতে হবে, এক্সপ্লেইন করে বলতে হবে। ওকে স্যার। ওকে কথা স্যার। বুঝতে পারছো? লাইন বাই লাইন। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এই কোডটাকে রান করাই, তাহলে এটা তো আমরা গতকালকে দেখছি তো। আজকে আমি একটু ডিফারেন্ট কম্পাউন্ড কিছু তোমাদেরকে ভ্যালু দেখো। আমি একটু আগে এটা যদি একই রকমের ভ্যালু থাকে, আবার বলি, যদি আমার এগুলাকে বলা হয় হচ্ছে অপারেশনাল সেন্টেন্স, কি বলা হয়? অপারেশনাল অপারেশনাল সেন্টার। অপারেশনাল স্টেটমেন্ট কি বলা হয়? অপারেশনাল স্টেটমেন্ট। স্যার, জি স্যার। জি স্যার না, কি বলা হয়? ও অপারেশনাল স্টেটমেন্ট। রাইট, আমি যখন তোমাকে ডাক দিব তখন আমি যেটা বলতেছি এটা জাস্ট মুখে উচ্চারণ করানোর জন্যই আমি জিজ্ঞাসা করতেছি, সুতরাং তুমি আমাকে অ্যান্সারটা দিবা আমি কি শুনতে চাই। আচ্ছা, এখন যদি অপারেশনাল স্টেটমেন্টে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল সেম হয় অ্যাজ ইট ইজ,
তাহলে আমরা এটাকে অপারেশন স্টেটমেন্ট পুরোটা না লিখে আমরা এইভাবে দিতে পারি। এর মানে হচ্ছে বি ইকুয়ালস টু বি প্লাস 3। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝা গেছে। আর এটাকে আমরা দিতে পারি এ ইকুয়ালস এ প্লাস ইকুয়ালস টু 5। এর মানে কি? এ ইকুয়ালস টু এ প্লাস 5 মাইনাস দিলে কি হবে? এ ইকুয়ালস টু এ মাইনাস 5। বুঝছো না বুঝো নাই? -5 বুঝছি স্যার। চিস্তি চিস্তি চিশতি জবাব দে। চিস্তি আচ্ছা ও নাই। দেখো এখানে পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর, তার মানে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, এটা আমরা ব্যবহার করা শিখলাম তো নাকি? হ্যাঁ স্যার পারবো তো পারবো। স্যার? জি স্যার পারবো। পারবো, গুড। এবার আমরা আসি যে এই স্টেটমেন্টটাকে যদি আমি রান করি, দেখি তো কালকে যেরকম দেখছিলাম ওরকমই আসে কিনা। রান করছে। কত দিব স্যার? আর বিতে কত ইনপুট দিব? স্যার বিতে 20 20 হ্যাঁ 20 শুধু, আর কিছু দিব? 20.05। 05। আচ্ছা তাহলে আউটপুট কি কি আসার কথা আমাকে একটু বলো তো। স্যার আউটপুট এখানে বি এর মান আসবে 23.05 আর এর মান, না স্যার এর মান তো ফিক্সড করা, শুধু বি এর মানটা বললাম। এর মান কত থাকবে? স্যার এর মান হবে, স্যার এর মান 5ই হবে, কারণ স্যার এখানে এর মান 10 আগে দেওয়া আছে। হ্যাঁ তাহলে এখন এর মান 5 হবে। তাহলে কি হবে? 5 যোগ কত? 23 পয়েন্ট কত? 05। 05 তাহলে প্রথমটা আসতেছে কত? 28.05, তাই তো? 05। জি স্যার। পরেরটা কি আসবে? বিয়োগ পরেরটা তো স্যার স্ক্রিন দেখতে হবে। 28.05। ওই যে 23 আর 5 বিয়োগ দিলে কি হয়? 23 আর 5 স্যার এখানে 18। কি হবে? 5 মাইনাস 5 মাইনাস 23.05 আর কি। 5 মাইনাস মানে 23 পয়েন্ট কত? স্যার অ্যানসার হবে -18, -18.05, -18.05। তাই তো? আচ্ছা জি এরপর স্যার। হচ্ছে গুণ করব। 5 গুণ কত? 23.05, 05 তে কত আসবে? 115.25। 25। আচ্ছা চিস্তি আছো? চিস্তির কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। আচ্ছা ইন্টারপ্রেস করি। করলে কি হলো দেখো তো, সামেশন আউটপুট ইজ 28 মাইনাস 18 115 25। ঠিক আছে? প্রোগ্রামিং এ কোনো প্রবলেম আছে? না স্যার নাই। তাহলে আমরা একই সংখ্যার ক্ষেত্রে এই কম্পাউন্ড অপারেটর ব্যবহার করতে কি পারি। পারি, জি স্যার। আচ্ছা আজকের ক্লাস এখানেই শেষ করব। তার আগে আবার হোমওয়ার্ক দিয়ে নেই। আমার এই 339 পেজ পর্যন্ত আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর ভাষার সুবিধাগুলো তোমরা একটু পড়ে নিবা, অসুবিধাগুলোও পড়ে নিবা, ঠিক আছে? তোমরা এই 339 নাম্বার পেজ, মানে এইখান থেকে আমি যা যা পড়াইলাম এগুলা একবার তোমরা কি করবা, নিজেরা বই দাগায় খাতার মধ্যে নোট করে ফেলবা। স্যার আমার কথা বুঝতে পারছিস? জি স্যার। চিস্তি বুঝতে পারতিস? চিস্তির রেসপন্স নাই, ও বোধহয় ইয়েতে নাই, পিসির সামনে নাই। আচ্ছা এই 335 থেকে একদম টানা তোমরা এটা এই 335 থেকে 40 পর্যন্ত যাও, এত বেশি দিব না। 335 থেকে 40 পর্যন্ত জাস্ট এই 5টা পেজ সম্ভব হবে না পড়া? হবে স্যার। হ্যাঁ
হবে হবে স্যার। ওকে, তাহলে ডান। আমি তাহলে কালকে তোমাদের সাথে রাতে 9টায় দেখা হচ্ছে, এবং হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি আমাদের 335 থেকে 340 পৃষ্ঠা। পেজ হচ্ছে 335 টু হচ্ছে 340 340। পেজ। রিডিং উইথ নোট, এবং কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার কর।